হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এর আগে আমরা সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণার যে বিভিন্ন ধরনের যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন দেখেছি, ঠিক আছে। এবং আমরা সেখানে দেখেছি যে কোনো একটা কণা যে গতি সে গতিটা কখন সরল দোলগতি হবে। সেখানে আমরা দেখেছি যে কোনো একটা কণার যে ত্বরণ সেই ত্বরণটা যদি সরণের সঙ্গে সমানুপাতিক এবং সাম্যাবস্থা অভিমুখী যদি হয় তাহলে তখন সেই কণাটার যে গতি সেই গতিটাকে কি বলা যাবে? সরল দোলগতি বলা যাবে। অর্থাৎ দেখো যে সরল দোলগতি সম্পন্ন একটা কণার ক্ষেত্রে আগে যেটা আমরা দেখেছিলাম সেগুলো জাস্ট একটু আরেকবার স্মরণ করে নেব। দেখো আমরা দেখেছিলাম যে এটা সমান কত? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এটা যদি হয় অর্থাৎ এখানে দেখো সমানুপাতিক কি মাইনাস এক্স হবে। তাহলে যদি এটা কোনো একটা সরল দোলগতির ক্ষেত্রে হয় তাহলে তার গতিটা কি সরল দোলগতি হবে। দিয়ে এখান থেকে দেখো আমরা দেখেছিলাম যে ওমেগা এটা ইকুয়াল টু কত? রুট ওভার অফ কত? কে বাই কত? এম। বা এখানে দেখো আমরা যদি মানের কথা ভাবি তাহলে এখান থেকে দেখো ওমেগা ইকুয়াল টু কী হবে? রুট ওভার অফ এ বাই কত? এক্স। আর সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণার যে পর্যায়কাল সেই পর্যায়কাল আমরা কত দেখেছিলাম? দেখো টি সমান হচ্ছে 2π বাই কত? ওমেগা। অর্থাৎ দেখো তোমার কত আসবে? 2π ইন্টু এটা দেখো ওমেগার ভ্যালু কত? এ বাই রুট ওভার অফ এ বাই এক্স। তাহলে দেখো 1 বাই কী হবে? রুট ওভার এ বাই এক্স। এটাকে আমরা উল্টে দিলাম, তাহলে এক্স বাই কত? এ। তাহলে এইটা হচ্ছে সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণা, তার ক্ষেত্রে তার যে পর্যায়কাল সেই পর্যায়কালের রাশিমালা, ঠিক আছে। তাহলে এই যে ইকুয়েশান সেই ইকুয়েশানটা কি অবশ্যই ভালো করে কি মাথায় রাখতে হবে। সরল দোলগতি সম্পন্ন একটা যে কণা সেই কণার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার যে পর্যায়কাল সে পর্যায়কাল দেখো টি সমান 2π ইন্টু রুট ওভার অফ কি সরণ বাই কি ত্বরণ, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে তোমাদের। তারপরে দেখো সরল দোলগতি সম্পন্ন একটা কণার ক্ষেত্রে যদি আমরা কম্পাঙ্ক দেখি, কম্পাঙ্ক এন সমান আমরা কত জানি? 1 বাই কত হয়? টি হয়। অর্থাৎ দেখো এটা সমান কি আসবে? 1 বাই 2π ইন্টু রুট ওভার অফ কী হবে? ত্বরণ বাই সরণ। তাহলে এই যে ইকুয়েশান সেই ইকুয়েশানগুলো অবশ্যই ভালো করে কি তোমরা মুখস্থ করে রাখবে। তারপরে দেখো সরল দোলগতি সম্পন্ন একটা কণার ক্ষেত্রে আমরা যে তার গতিশক্তি সেই গতিশক্তি যদি কে দ্বারা প্রকাশ করা হয় তার ইকুয়েশান আমরা দেখেছি হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস কত? এক্স স্কোয়ার। তারপরে স্থিতিশক্তি ইউ এটা সমান দেখো হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু কত? এক্স স্কোয়ার। তাহলে এইবার এখানে আজকে যেটা আমরা শিখব যে দেখাতে হবে যে সরল দোলকের যে গতি সেই গতিটা কি সরল দোলগতি হবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা দেখব যে সরল দোলক কাকে বলে। দেখো সরল দোলক হচ্ছে যে কোনো একটা গোলাকার বস্তু, সেই গোলাকার বস্তুটাকে একটা সুতোয় বেঁধে বা একটা দৃঢ় অবলম্বনে যদি কোনো একটা সুতো থেকে ঝুলিয়ে দেওয়া হয় তখন সেটাকে বলা হবে কি সরল দোলক। এবং এই সরল দোলকের যে গতি সে গতিটা যে সরল দোলগতি হবে, অর্থাৎ ওর ক্ষেত্রে যে ত্বরণ সেই ত্বরণটা সরণের সঙ্গে সমানুপাতিক এবং সাম্যাবস্থা অভিমুখী হবে। সেটা যদি আমরা দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে কোনো একটা সরল দোলকের যে গতি সে গতিটা কি সরল দোলগতি হবে। তাহলে দেখো এখানে একটা আমি সরল দোলকের ছবি এঁকেছি। তাহলে দেখো এম হচ্ছে একটা যে কোনো একটা দৃঢ় অবলম্বন, সেখান থেকে একটা দণ্ডকে মানে গোলাকার একটা বস্তুকে বা তুমি ধরে নাও গোলাকার একটা লোহার বল, তাকে আমরা একটা সুতোয় বেঁধে কি ঝুলিয়ে দিয়েছি। তুমি ধরে নাও এই যে সুতো সেই সুতোর দৈর্ঘ্যটা হচ্ছে কত? ক্যাপিটাল এল। আর ওই গোলক যেটা আছে তুমি ধরে নাও আর, এটা সমান হচ্ছে গোলকের ব্যাসার্ধ। গোলকের ব্যাসার্ধ সেটা আমরা ধরে নিচ্ছি কত? আর, ঠিক আছে। আর এখানে মনে রাখবে এটা সরল দোলকের ক্ষেত্রে যে কার্যকর দৈর্ঘ্য সেই কার্যকর দৈর্ঘ্য হচ্ছে এই দৃঢ় অবলম্বন থেকে এই যে গোলক সে গোলকের যে ভারকেন্দ্র সে ভারকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটাকে তোমার বলা হচ্ছে বা দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে
তোমার কার্যকর দৈর্ঘ্য, তাহলে দেখো কার্যকর দৈর্ঘ্য কত হবে, কার্যকর দৈর্ঘ্য এটা সমান দেখো ক্যাপিটাল এল প্লাস কত স্মল আর, আর এই কার্যকর দৈর্ঘ্যকে কি স্মল আর দ্বারা যদি আমরা প্রকাশ করি তাহলে কি আসে এইটা, যেখানে আরটা কি, আরটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য, এই ক্যাপিটাল এলটা সুতোর দৈর্ঘ্য হচ্ছে কত ক্যাপিটাল এল, আর আরটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে ওই সুতোর দৈর্ঘ্য আর ব্যাসার্ধ দুটোর যে যোগফল, সেই যোগফলটাকে কি বলা হচ্ছে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য। ঠিক আছে, এইবার দেখো যখন সরল দোলকটা কি সাম্য অবস্থায় আছে, আমরা জানি সাম্য অবস্থায় যদি থাকে, বা এখানে দেখো সাম্য অবস্থায় থাকলে বস্তুটার যে ওজন সেটা কি সোজাসুজি নিচের দিকে কাজ করবে, আর সুতোতে উপরের দিকে একটা টান, সেখানে কি হবে টান এবং ওজন একে অপরকে কি করে দেবে, প্রশমিত করে দেবে। এবার দেখো সরল দোলকের ক্ষেত্রে আমরা জানি সর্বাধিক পর্যন্ত যেটা যায় সেটাকে তো আর বলা হয় কি বিস্তার বলা হয়। ঠিক আছে, তাহলে তুমি ধরে নাও এই সরল দোলকটা এদিকে ম্যাক্সিমাম কি বি পর্যন্ত যেতে পারে, আর এদিকে কি ম্যাক্সিমাম সি পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, এইবার তুমি যদি ধরে নাও, এমনি সাধারণভাবে আমরা জানি যে কোনো একটা সরল দোলককে যদি টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে সে দুলতে দুলতে একটা সময় কি হয়, সে দেখবে থেমে যায়। কেন থেমে যায়, তাহলে থেমে যাওয়ার কারণ হচ্ছে এইখানে যে জায়গায় ধরো আটকানো আছে সেখানে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে, আবার এই যে গোলকটা ধরো বায়ুর মধ্য দিয়ে যাচ্ছে আসছে সেখানেও কি একটা এয়ারের যে ফ্রিকশনাল ফোর্স অর্থাৎ বায়ুর যে বাধা, সে বাধাটা কি কাজ করে। তাহলে এখানে আমরা ধরে নেব সরল দোলকের ক্ষেত্রে এখানে কোনো রকম ধরে নাও ফ্রিকশনাল ফোর্স কাজ করছে না, আর এই যে গোলকটা যে সুতোতে বাধা আছে বা যে সুতো দিয়ে ঝুলছে সেই সুতোর যে মাস, সে মাসটা কি জিরো আমরা ধরে নেব, যে তারপরে কি ক্যালকুলেশন করব, এবং এখানে ওর ক্ষেত্রে যে কৌণিক বিস্তার অর্থাৎ এখানে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটা মোটামুটি কি 4 ডিগ্রি থেকে কি কম হবে, সেটা ধরে নিয়ে এবার আমরা কি ক্যালকুলেশন করব। এবার দেখো এই যে সরল দোলক ফার্স্টে এ বিন্দু বা সাম্য অবস্থায় আছে, সেই সাম্য অবস্থা থেকে এবার আমি কি করলাম, তাকে এক্স পরিমাণে সরণ ঘটিয়ে পি বিন্দু পর্যন্ত নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে যখনই ওই সরল দোলকটা পি বিন্দুতে গেল দেখো তখন কি ঘটনা ঘটবে, তুমি ধরে নাও এখানে এই পি বিন্দুতে যে গেল, এই যে দৃঢ় অবলম্বনের এই জায়গাটায় যে কোণটা উৎপন্ন করলো সেটা কত থিটা, আর এইটুকু কত এক্স, আর এই টোটাল এইটুকু কত দেখো এল। তাহলে দেখো ওখান থেকে যদি আমরা সাইন থিটা বার করি, সাইন থিটার সমান কি হয়, আমরা জানি লম্ব বা অতিভুজ, তাহলে এখানে লম্ব কত দেখো এক্স, আর অতিভুজ হচ্ছে দেখো কত এল। এবার এটা মনে রাখবে যে এখানে যেটা আমরা করছি সেটার ক্ষেত্রে কৌণিক বিস্তারটা কি খুবই কম, তাহলে এটা মনে রাখবে যে কৌণিক বিস্তার যদি খুব বা থিটা যদি খুব কম হয় তাহলে সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা লেখা যায়, সেটা ইকুয়াল টু দেখো কত এক্স বাই এল। এবার যখনই এখানে চলে গেল তাহলে দেখো এখানে এই যে বস্তুটার গোলাকার যে বস্তুটা আমরা নিয়েছি তার ওজন কি নিচের দিকে কাজ করবে, তাহলে সোজাসুজি নিচের দিকে কি কাজ করছে। এবার এই যে ওজন যেটা কাজ করছে এমজি, আমরা জানি ওজন মানে কি একটা বল, আর বল মানে কি সেটা ভেক্টর রাশি, আর আমরা জানি যে কোনো একটা ভেক্টরকে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে কী করা যায়, ভাগ করা যায়। তাহলে দেখো এখানে এ অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত থিটা হবে, তাহলে দেখো এমজির এই বরাবর যে কম্পোনেন্ট সেটা কথা হবে এমজি কস থিটা, আর এমজি কস থিটার সঙ্গে দেখো আর একটা তার কম্পোনেন্ট থাকবে সেটা হচ্ছে কত এমজি সাইন থিটা। ঠিক আছে, এবার দেখো এখানে এই যে এমজি কস থিটা, এখানে যে সুতোতে যে টানটা কাজ করবে সেই টান দ্বারা কী হবে, প্রশমিত হবে, আর এই যে এমজি সাইন থিটা সেটা কি করবে, ওই যে সরল দোলক সেই দোলকটাকে কি সাম্য অবস্থায় দিকে নিয়ে আসতে কি সাহায্য করবে। তাহলে দেখো এখানে এই যে এমজি সাইন থিটা, যেটা এমজি সাইন থিটা, এটাকে আমরা কি বলতে পারবো, রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়নকারী কি বল। ঠিক আছে, তাহলে দেখো এইবার এখানে তুমি সাম্য অবস্থা থেকে যত তুমি বেশি করবে তাহলে রেস্টোরিং ফোর্সটা কি তত বেশি হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এফ, এই যে রেস্টোরিং ফোর্স সেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করছি, বা এখান থেকে দেখো এফ এটা ইকুয়াল টু কি আসবে মাইনাস
mg কত হবে সাইন থিটা। ঠিক আছে, এবার এটা ইকুয়াল টু দেখো মাইনাস mg সাইন থিটা। যদি থিটার ভ্যালু যদি খুব ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু কত থিটা। তাহলে এটা সমান দেখো মাইনাস mg ইন্টু থিটার ভ্যালু কত দেখো এক্স বাই কত এল। ক্লিয়ার? এবার এখানে দেখো এই যে এফ যেটা আমরা পেলাম সেই এফ এর জায়গায় আবার আমরা কি লিখতে পারি, বস্তুটার ভর ইন্টু কি ত্বরণ। তাহলে এফ এর জায়গায় কত লিখলাম এম এ, তাহলে এটা সমান কত মাইনাস mg ইন্টু কত এক্স বাই কত এল। দেখো এম কেটে দাও। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু কত আসছে মাইনাস জি বাই এল ইন্টু কত এক্স। এবার এটাকে আমরা এরকমভাবে লিখছি এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু কত এক্স। এবার দেখো এখানে ওমেগা সমান কত, ওমেগা ইকুয়াল টু আমরা ধরে নিলাম রুট ওভার অফ কত জি বাই এলটাকে। ঠিক আছে, এইবার এখান থেকে দেখো ওমেগা মানে রুট ওভার অফ কত জি বাই এল। দেখো জিটা হচ্ছে কি গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর এখানে এলটা হচ্ছে ওই যে সরল দোলকটা আমরা নিয়েছি তার যে কার্যকর দৈর্ঘ্য সেটা। তাহলে দেখো এই দুটোই কি কনস্ট্যান্ট, তাহলে ওমেগার ভ্যালুটাও কি কনস্ট্যান্ট হবে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এ সমানুপাতিক কত মাইনাস এক্স। অর্থাৎ দেখলাম আমরা যে কোনো একটা সরল দোলক, সেই সরল দোলকের ক্ষেত্রে ওর যে ত্বরণ সেই ত্বরণটা কি সরণের সঙ্গে সমানুপাতিক হচ্ছে এবং মাইনাস মানে কি সেটা সাম্য অবস্থা অভিমুখে আছে। তাহলে এই সরল দোলকের যে গতি সেই গতিটা কী হবে, একটা সরল দোলগতি হবে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা পর্যায়কাল বার করি তাহলে সে পর্যায়কাল কী হবে, তাহলে দেখো সরল দোলকের পর্যায়কাল, সরল দোলকের পর্যায়কাল, পর্যায়কাল কাকে বলে, পর্যায়কাল কোনটা সেটা আমরা জানি। দেখো পর্যায়কাল টি, এটার সমান কি হয় ওমেগা 2 পাই বাই ওমেগা। তাহলে 2 পাই বাই ওমেগা, এখানে ওমেগার ভ্যালু কত রুট ওভার অফ জি বাই এল। তাহলে এটা দেখো 2 পাই ইন্টু রুট ওভার অফ কত এল বাই কত জি হয়ে গেল। তাহলে এটা আমরা পেলাম যে কোনো একটা সরল দোলক তার ক্ষেত্রে যে টাইম পিরিয়ড বা পর্যায়কাল। এবার দেখো কম্পাঙ্ক কত হবে, দেখো কম্পাঙ্ক এন, এটা সমান আমরা জানি কি 1 বাই টি হয়। তাহলে এটা সমান দেখো 1 বাই 2 পাই ইন্টু রুট ওভার অফ কত জি বাই এল। তাহলে দেখো সরল দোলকের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি, এক নম্বর হচ্ছে ত্বরণ, এটা ইকুয়াল টু কি এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে ওমেগা কত রুট ওভার অফ জি বাই এল। তারপর এখানে আমরা কি পেলাম পর্যায়কাল, এখানে কি পেলাম কম্পাঙ্ক। তাহলে এই যে রাশিমালাগুলো পাওয়া যাচ্ছে সেই রাশিমালাগুলো কিন্তু তোমরা ভালো করে কি করবে মুখস্থ করে নেবে। ঠিক আছে, এইবার আমরা বার করব সরল দোলকের গতিশক্তি এবং স্থিতিশক্তি। তাহলে দেখো সরল দোলকের গতিশক্তি ও স্থিতিশক্তি। ঠিক আছে, তাহলে দেখো গতিশক্তির রাশিমালা আমরা কি জানি, গতিশক্তি দেখো তাহলে সেটাকে যদি আমরা কে দ্বারা প্রকাশ করি তাহলে দেখো কাইনেটিক এনার্জি ই, এটার রাশিমালা আমরা কি জানি, একটু আগে আমি তোমাদেরকে লিখে দিলাম হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা ইকুয়াল টু দেখো হাফ এম ওমেগা স্কোয়ারের ভ্যালু কত জি বাই এল, তাহলে জি বাই এল ইন্টু স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার। তাহলে এটা কি পেলাম আমরা কাইনেটিক এনার্জি। এবার আমরা বার করবো পোটেনশিয়াল এনার্জি। তাহলে দেখো পোটেনশিয়াল এনার্জি, এটাকে যদি আমরা ইউ দ্বারা প্রকাশ করি তাহলে এটা সমান কি হয় হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা জানি। তাহলে এটার সমান দেখো কত আসছে হাফ এম ইন্টু জি বাই এল ইন্টু কত এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো কাইনেটিক এনার্জি সরল দোলকের ক্ষেত্রে এইটা, পোটেনশিয়াল এনার্জি সরল দোলকের ক্ষেত্রে এইটা। এরপরে যেটা আমরা বার করব সেটা হচ্ছে টোটাল এনার্জি।
তাহলে দেখো টোটাল এনার্জি কত হবে, টোটাল এনার্জি এটা যদি ই হয় তাহলে দেখো ই সমান কী হবে, কে প্লাস কত ইউ। তাহলে দেখো কে এর ভ্যালু কত, হাফ এম ইন্টু জি বাই এল ইন্টু এ স্কোয়ার, একবার গুণ করে তারপরে লিখছি, ঠিক আছে। তাহলে দেখো মাইনাস দিয়ে কি হবে, মাইনাস দিয়ে তোমার হবে হাফ এম ইন্টু জি বাই এল ইন্টু দেখো কত হয়ে যাবে এক্স স্কোয়ার। তাহলে মাইনাস হাফ এম ইন্টু জি বাই এল ইন্টু কত এক্স স্কোয়ার, আর প্লাস কি স্থিতিশক্তি, এটা কত হাফ এম ইন্টু জি বাই এল ইন্টু কত এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এইটা আর এইটা কি কেটে গেল, তাহলে আলটিমেট কি পাচ্ছি, হাফ এম ইন্টু জি বাই এল ইন্টু কত স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণার যে গতি টোটাল শক্তি তার রাশিমালা। তাহলে দেখো সরল দোলগতি সম্পন্ন একটা কণার যে স্থিতিশক্তি, গতিশক্তি এবং মোট শক্তি কত হবে তার যে রাশিমালাগুলো, সেই রাশিমালাগুলো অবশ্যই কী করতে হবে, ভালো করে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এরপরে যেটা আমরা দেখব, এই যে সরল দোলক, এই সরল দোলকের ব্যবহার। ঠিক আছে, এখানে সরল দোলকের তিনটে ব্যবহার সম্পর্কে কি আলোচনা করব, এবং এই তিনটে ব্যবহারই তোমার খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এবং নিটের জন্য, মানে বিশেষ করে যে ইকুয়েশন, ফাইনাল ইকুয়েশনগুলো পাওয়া যাবে সেই ইকুয়েশনগুলো ভালো করে মুখস্থ করে রাখতে হবে নিটের জন্যে। আর 11-এর জন্য কি এটা তোমার প্রমাণ আসবে। তাহলে দেখো 1 নম্বর হচ্ছে জি এর মান নির্ণয়। তাহলে সরল দোলকের সাহায্য নিয়ে কি করা যায়, অভিকর্ষ ত্বরণ জি এর কি মান নির্ণয় করা যায়। কিভাবে মানটা নির্ণয় করা যায়, দেখো একটু আগে আমরা একটা সমীকরণ পেলাম যে টি সমান কত 2 ইন্টু রুট ওভার অফ কত এল বাই জি, তাই তো। তাহলে এই যে ইকুয়েশান, এই ইকুয়েশানটাকে যদি আমরা ধরো স্কোয়ার করে দিই তাহলে তখন কি আসবে, স্কোয়ার যদি করে দিই তাহলে দেখো যেটা আসবে টি স্কোয়ার, এটা সমান হচ্ছে 4 পাই স্কোয়ার ইন্টু কত এল বাই জি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো জি সমান কত আসছে 4 পাই স্কোয়ার এল বাই কত টি স্কোয়ার। তাহলে এইটা আমরা কি পাচ্ছি যদি স্কোয়ার করে দিই। ঠিক আছে, এইবার এখানে দেখো এখানে ডান দিকে যেটা আছে সেটা কি 4 পাই স্কোয়ার, তার ভ্যালু আমরা কি এমনি বার করতে জানি। আর এল মানে কি সরল যে দোলক, সেই দোলকটার কার্যকর দৈর্ঘ্য। দেখো কার্যকর দৈর্ঘ্য মানে কি, ওখানে যে সুতোটা আছে সেই সুতোর দৈর্ঘ্য, আর এখানে যে গোলকটা আছে সেই গোলকটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কি যোগফল, ওই দুটো যোগফল হচ্ছে কি কার্যকর দৈর্ঘ্য। তাহলে দেখো সুতোর যে দৈর্ঘ্য সেটা কত সেটা আমরা স্কেল দিয়ে কি মাপতে পারবো, এবং গোলকের যে ব্যাসার্ধ সে ব্যাসার্ধও দেখো আমরা স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গেজ ওগুলো যেগুলো আছে ওর সাহায্যে কি আমরা কি মাপতে পারবো। সেটা তোমাদের প্র্যাকটিক্যালেও আছে যে কিভাবে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যে কোনো একটা তোমার দণ্ডের কি দৈর্ঘ্য মাপা হয়, এগুলো তোমাদের ক্লাস 11-এ প্র্যাকটিক্যালে আছে। আর এখানে দেখো টিটা হচ্ছে কি তোমার পর্যায়কাল। পর্যায়কাল কাকে বলে, যে কোনো একটা সরল দোলগতি সম্পন্ন কণা সে যেখান থেকে যাত্রা শুরু করেছিল তাহলে একবার উল্টো দিকে গিয়ে আবার সেখানে ফিরে আসতে যে সময়টা লাগে সেই সময়টাকে বলা হচ্ছে কি পর্যায়কাল। তাহলে দেখো এটা প্র্যাকটিক্যালি কিভাবে করা হয়, তোমাকে এরকম একটা ধরো সুতো দেয়া হবে আর একটা সরল দোলক দেয়া হবে। ঠিক আছে, তাহলে সুতোর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা তুমি মেজার করলে, আর ওই যে গোলকটা সে গোলকের যে ব্যাস বা ব্যাসার্ধ সেটাকে তুমি মেজার করলে, দেখুন থেকে কার্যকর দৈর্ঘ্য স্মল এল পেয়ে গেলে। এইবার এই যে সরল দোলকটা তোমাকে দেওয়া হলো সেটা কি সুতো ঝুলছে, তাহলে এইভাবে টেনে তুমি ছেড়ে দিলে, তাহলে গেল আসলো গেল আসলো, এরকম কি তুমি ওর দোলন নিলে। তুমি ধরে নাও এইভাবে ছেড়ে দিলে একবার, একবার গেল আসলো, এরকম তুমি ধরে নাও 20 বার পূর্ণ দোলন হলো, দিয়ে সেই 20 বার পূর্ণ দোলনের
যে দোলনকাল সেটা তুমি কি নিলে, দেখা যাচ্ছে 20 বার দুলতে তোমার কি 5 মিনিট সময় লাগলো, বা তুমি ধরে নাও 2 মিনিট সময় লাগলো, তাহলে একবার দোলনের সময়কাল কত হবে, ওখানে কি তুমি 20 দিয়ে ভাগ করে দাও। তাহলে ওখানে যে কোনো একটা সরল দোলককে তুমি একটা জায়গায় বেঁধে সেটাকে টেনে ছেড়ে দিয়ে ওর 20 বার দোলনের দোলনকাল নাও, দিয়ে 20 দিয়ে ভাগ করে একটা দোলনকাল অর্থাৎ একটা পূর্ণ দোলনের যে সময় সেই সময়টাকে কি তুমি মেজার করো। তাহলে একটা পূর্ণ দোলনের সময় তুমি পেয়ে গেলে, দিয়ে এই যে ইকুয়েশন সেই ইকুয়েশনে বসিয়ে দিলে কি ওই জায়গাটায় জি এর ভ্যালু কত সে ভ্যালুটা কিন্তু তুমি পাবে। অর্থাৎ পার্টিকুলার যে জায়গাটায় তুমি ওই প্র্যাকটিক্যালটা করছো সেই জায়গাটার অভিকর্ষ ত্বরণ তার যে মান সেই তুমি মানটা কি পাবে। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশনটা তুমি ভালো করে মাথায় রাখবে এবং এটা তোমার গ্রাফে প্লট করে ওটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এমনি এই ইকুয়েশনে যদি তুমি বসিয়ে দাও তাহলে তখন সেখান থেকে জি এর যে ভ্যালু সেই ভ্যালুটা তুমি নির্ণয় করতে পারবে। তাহলে দেখো সরল দোলকের সাহায্যে খুব সহজেই কোনো একটা জায়গার অভিকর্ষ ত্বরণের মান কি নির্ণয় করা যায়। ঠিক আছে, তাহলে এরপরে যেটা আমরা দেখব সরল দোলকের সাহায্যে কিভাবে কোনো একটা জায়গার উচ্চতা নির্ণয় করা হয়। ঠিক আছে, তাহলে 2 নম্বর ব্যবহার হচ্ছে কোনো স্থানের উচ্চতা নির্ণয়। ভালো করে দেখো তাহলে কিভাবে কোনো স্থানের উচ্চতা নির্ণয় করা হয়। দেখো যে কোনো একটা সরল দোলক, সেই সরল দোলককে তুমি ধরে না পৃথিবীর যে পৃষ্ঠ সেই পৃথিবীর পৃষ্ঠে কি করলে দুলিয়ে দিলে। দেখো আমরা জানি সরল দোলকের দোলনকাল টি, এটা সমান কত 2 পাই ইন্টু রুট ওভার অফ কত এল বাই কত জি। অর্থাৎ দেখো জি এর মান যদি পরিবর্তন হয় তাহলে সরল দোলকের যে পর্যায়কাল সে পর্যায়কালটা কি পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে এইবার এই ধর্মটাকে কাজে লাগিয়ে কিভাবে কোনো একটা জায়গার উচ্চতা নির্ণয় করা হয় সেটা আমরা দেখব। তাহলে তুমি ধরে নাও যে পৃথিবীর পৃষ্ঠে, তাহলে এটা তুমি ধরে নাও যে পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা সরল দোলকের যে দোলনকাল সেটা হচ্ছে কত টি। তাহলে টি সমান কত 2 পাই ইন্টু রুট ওভার অফ কত এল বাই জি। ঠিক আছে, আর কোনো স্থানের উচ্চতা এইচ হলে সেখানে দোলনকাল টি ড্যাশ, এটা তুমি ধরে নাও। তাহলে দেখো কোনো একটা স্থান, যে স্থানটা পৃথিবীর পৃষ্ঠ থেকে কি তোমার এইচ উচ্চতায় কি আছে, আর আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি উপরের দিকে ওঠা যায় তাহলে অভিকর্ষ ত্বরণের যে মান সে মানটা কি পরিবর্তন হয়। তাহলে দেখো অভিকর্ষ ত্বরণের মানটা যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই কি পর্যায়কালটাও কি পরিবর্তন হবে। তাহলে পর্যায়কাল আমরা ধরে নিলাম কি টি ড্যাশ এবং লিখে দাও এবং ওই স্থানের অভিকর্ষ ত্বরণ, তাহলে ওই স্থানের অভিকর্ষ যে ত্বরণ সেটা তুমি ধরে নাও কত জি ড্যাশ। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠে জি এটা সমান কি হয় জি এম বাই আর স্কোয়ার। দেখো মহাকর্ষ চ্যাপ্টারে এটা আমরা কি পড়েছি। আর এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ দেখো জি ড্যাশ এটা সমান কি হয় আমরা জানি জি এম বাই আর প্লাস এইচ তার কি স্কোয়ার হয়, এটা আমরা জানি। তাহলে এইবার এখান থেকে যদি তুমি জি ড্যাশ বাই জি করো তাহলে কত আসবে, দেখো জি বাই জি ড্যাশ করো তুমি, তাহলে জি বাই জি ড্যাশ এটা সমান কত হবে, তাহলে দেখো জি এর ভ্যালু কত জি এম বাই আর স্কোয়ার, আর এটার ভ্যালু কত, এটা হচ্ছে আর প্লাস এইচ তার স্কোয়ার বাই কত হয়ে যাবে, দেখো জি এম হয়ে যাবে। এটা কেটে দাও, দিয়ে দুই দিকে কি রুট করে দাও, তাহলে জি বাই জি ড্যাশ এটা সমান কত আসবে,
আর প্লাস এইচ বাই কত আর, এটা সমান কত আসবে দেখো 1 প্লাস কত এইচ বাই আর। ক্লিয়ার হলো? তাহলে দেখো যখন পৃথিবীর পৃষ্ঠ জি সমান এইটা আর এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ এইটা দিয়ে জি আর জি ড্যাশের মধ্যে একটা আমরা সম্পর্ক পেলাম। দেখো পৃথিবীর পৃষ্ঠে দোলনকাল সরল দোলকটার এইটা, তাহলে এইচ উচ্চতায় যে দোলনকাল, তাহলে দেখো এইচ উচ্চতায় দোলনকাল, এটা যদি টি ড্যাশ হয় তাহলে টি ড্যাশ সমান কত হবে দেখো 2 পাই ইন্টু রুট ওভার অফ কত এল বাই জি ড্যাশ। দেখো এখানে সরল দোলকের যে দৈর্ঘ্য, সে দৈর্ঘ্যের কিন্তু কি কোনো রকম পরিবর্তন হবে না। তাহলে দেখো অতএব টি ড্যাশ বাই টি এটা সমান কত হবে দেখো টি ড্যাশ বাই টি এটা সমান দেখো 2 পাই ইন্টু রুট ওভার অফ কত এল বাই জি ড্যাশ বাই দেখো এটা কি হবে 2 পাই ইন্টু রুট ওভার অফ এল বাই কত জি। তাহলে দেখো এটা আলটিমেট যেটা আসবে টি ড্যাশ বাই টি এটা সমান রুট ওভার অফ কত জি বাই জি ড্যাশ। ভালো করে দেখো, কেটে দাও, 2 পাই কেটে যাবে, রুট এল এল কেটে যাবে, এই জিটা উপরে উঠে গেল, এটা নিচে চলে আসলো, তাহলে কি রুট ওভার অফ কত জি বাই জি ড্যাশ। এবার দেখো জি বাই জি ড্যাশের ভ্যালু আমরা কত পেয়েছি 1 প্লাস কত এইচ বাই আর। তাহলে অতএব দেখো টি ড্যাশ বাই টি এটার সমান কত আসবে 1 প্লাস এইচ বাই আর। ঠিক আছে, তাহলে এইটা আমরা পেলাম। এইবার এখান থেকে আমাদেরকে কার ভ্যালু বার করতে হবে, এইচের ভ্যালুটা বার করতে হবে। তাহলে দেখো তুমি যদি এইটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে দেখো টি ড্যাশ বাই টি মাইনাস 1 এটার সমান কত আসছে এইচ বাই কত আর। ঠিক আছে, এবার এখান থেকে তুমি এইচের ভ্যালু যদি বার করো তাহলে দেখো আসবে আর ইন্টু টি ড্যাশ বাই টি মাইনাস কত 1। তাহলে দেখো এই যে ইকুয়েশান, সেই ইকুয়েশানের সাহায্যেই তুমি কি কোনো একটা যে স্থান, সেই স্থানের যে উচ্চতা, সেই উচ্চতাটা কি তুমি মেজার করতে পারবে। বুঝে গেল? তাহলে এই যে ইকুয়েশানটা আমরা পেলাম, সেই ইকুয়েশানটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে দেখো এখানে আর যেটা, সে আরটা কি পৃথিবীর ব্যাসার্ধ, সে পৃথিবীর ব্যাসার্ধ কত হয় সেটা আমরা জানি, কত 6400 কি কিলোমিটার। আর টি ড্যাশটা কি যে জায়গাটায় অর্থাৎ যে উচ্চতাটায় আমরা উঠেছি সেই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান, এই সরল দোলকটার যে দোলনকাল, সেই দোলনকালটা, তার মানে কি পৃথিবী পৃষ্ঠে তুমি একটা সরল দোলককে দুলিয়ে দিয়ে তার কি পর্যায়কাল বার করলে, আর যে জায়গাটায় উঠেছো সেখানে সেই সরল দোলকটাকে নিয়ে গিয়ে সেই জায়গাটায় দুলিয়ে দিয়ে ওর যে পর্যায়কাল, সেই পর্যায়কালটাকে বার করলে। তাহলে দেখো পৃথিবীর পৃষ্ঠেও এবং ওই যে উচ্চতায় আমরা গিয়েছি সেই উচ্চতায় যদি আমরা পর্যায়কালটা মাপতে পারি বা মেজার করতে পারি, আর আরের ভ্যালু আমরা জানি, তাহলে এই যে ইকুয়েশান, সেই ইকুয়েশান বসিয়ে দিলে ওই জায়গাটার যে